সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নের হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় শিখবো। তো সবাই একটু খেয়াল করবা, বিষয়টা বোঝার চেষ্টা করবা। প্রথমে আমি একটু বলে রাখি, এই যে হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ নির্ণয়টা শিখাবো, এটা কিন্তু শুধুমাত্র সূত্র পড়লে হয়ে যায়। কি পড়লে হয়ে যায়? সূত্রটা পড়লে তোমার হয়ে যায়। কিন্তু কিন্তু এখান থেকে যে বেসিকটা যদি তুমি জানো, তাহলে সূত্রের প্রয়োগটা তোমার ভালোভাবে হবে। তার মানে সূত্রটা তুমি ভালোভাবে প্রয়োগ করতে পারবা। তাহলে ফলে তোমার কি হবে না বলো? তোমার আর কি করতে সমস্যা হবে না, ম্যাথ করতে সমস্যা হবে না। এই কারণে আমরা প্রয়োগটা ভালোভাবে দেখাবো। সোজা কথা, প্রয়োগটা ভালোভাবে দেখবা। আর কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাবা। সবাই একটু খেয়াল করো। সর্বপ্রথম যেটা এই কথা না, একটু খেয়াল করো, বেসিকটা একটু আমি আলোচনা করতে চাই। আজকে টপিকটা হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগ। মূলত টপিকের নাম হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগ। বোর পরমাণু মডেলের প্রয়োগ বোর পরমাণু মডেলের প্রয়োগ। এখন দেখো প্রয়োগটা কি। প্রয়োগটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয়, বেগ নির্ণয়, শক্তি নির্ণয়। এই বিষয়টা হচ্ছে প্রয়োগ। বেগ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়, এটা হচ্ছে প্রয়োগ। তাহলে একটু চিন্তা করো, সহজভাবে চিন্তা করো। সেটা হচ্ছে একদম বেসিকটা একটু দেখো। বেসিক, আচ্ছা বলো, একটা প্রোটনের চার্জ কত বলতে পারবা? বলো তো, একটা প্রোটনের চার্জ কত বলো? একটা প্রোটনের চার্জ কত বলো? 1 দেখো প্লাস 1.6 ইন্টু 10 ইনভার্স 24 কত না 19 কুলম। জানো কিনা বলো এটা? তাহলে এই মানটা হচ্ছে একটা প্রোটনের চার্জ। আচ্ছা তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত বলো তো? -1.6 ইন্টু কত বলো? 10 ইনভার্স 19 কুলম। তো তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো বলো? একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ পরস্পর কি বলো? সমান। তবে একটা পজিটিভ হলে আরেকটা কি বলো? নেগেটিভ। তার মানে বিপরীতধর্মী। তো তাহলে এখন এই দুইটা জিনিসকে যদি আমি একসাথে লিখি, কোনো অসুবিধা আছে? মানে ধরতে পারি কিনা বলো? ধরতে পারি কিনা? তাহলে কেন ধরবো? সার্বিক অর্থে, মানে ধনাত্মকতা ঋণাত্মকতাটা বর্জন করবো। কি বর্জন করবো আবার বলো? ধনাত্মকতা ঋণাত্মকতাটা কি করবো বলো? বর্জন করবো। যদি ধনাত্মকতা ঋণাত্মকতা বর্জন করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এই মানটাই হচ্ছে আমার মেইন মান। আর একটা ধনাত্মক, আর এটা কি বলো? বাট এই মানটাকে আমি না ধরে আমি কি ধরবো বলো? ধরবো। কি ধরবো বলো? ধরবো। তো এখন আমাকে বলো যে বেসিকটা একটু খেয়াল করো। একটা পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন থাকে তাকে কি বলে বলো তো? জেড বলা হয়। জেড মানে কি? প্রোটন সংখ্যা। এই কি সংখ্যা বলো? প্রোটন সংখ্যা। তো তাহলে কোন একটা পরমাণুর কেন্দ্রে যদি জেড পরিমাণ প্রোটন থাকে, তাহলে পরমাণুর কেন্দ্রে মোট চার্জের পরিমাণ জেডই বলা যায় না? বলা যায় কিনা বলো? মনে করো এখানে তিনজন আছো, একজনের চার্জ হলে তাহলে মোট চার্জের পরিমাণ কত? 3 না? তার মানে 3 ইন্টু তার মানে কি ওভারঅল চার্জ হচ্ছে তিনজনের গুণফল, যেটা মানে তিনজনে গুণ করার পর যেটা, অথবা তিনজনকে আলাদা আলাদা যোগ করলে যেটা হয় সেটা। তো তাহলে এখন আমাকে বলো, নর্মালি এই কথা নাই, নর্মালি তোমার মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রে জেডি। আর আমরা সবাই জানি বোর পরমাণু মডেলের অনুসারে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন কয়টা থাকতে হবে? একটা। কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে? ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা কি বলো? বাইরে কি থাকতে হবে? ইলেকট্রন একটা থাকতে হবে। আমি আবার বলছি, কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে সেটা ব্যাপার না, ব্যাপারটা কোনটা বলো? বাহিরে একটা ইলেকট্রন থাকবে। সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের স্বীকার্য। জানো তো? তাহলে কেন্দ্রে প্রোটনটা যেহেতু মানে আমার ম্যাটার না, সেই কারণে আমি কেন্দ্রে জেড এর মানটা ধরতে হবে। কিন্তু যদি আমার হাইড্রোজেন হইতো, জেড এর মানটা কত হইতো? হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা কত হইতো? 1। এবার বলো হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা কত হইতো? 1। কিন্তু এখন আমার হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1 হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে কোন পরমাণুকে আমরা জানি। তোমাকে এক একটা পরমাণুর জন্য তোমাকে কি করতে বলবে? বের করতে বলবে। তখন তুমি জেড এর মান ওই অনুসারে বসাবা, আদারওয়াইজ বসানোর কোনো সুযোগ নাই। এই বেসিকটা মাথায় ঢুকছে কিনা একটু বলো তো? ঢুকছে কিনা? আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বলো যে হিলিয়াম 2+, আচ্ছা হিলিয়াম প্লাসের কেন্দ্রে কয়টা প্রোটন আছে? কয়টা আছে? একটা না দুইটা? তো এতক্ষণ লাগতেছে কেন? তাহলে বল, কেন্দ্রে মোট চার্জের পরিমাণ কত হবে? 2 ইন্টু এর মান কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। জানা আছে কিনা? তো তাহলে এখান থেকে মূলত হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধটা নির্ণয় হবে। তাহলে এখন আমরা যখন একটা পরমাণু আঁকবো, সবাইকে এটা লিখছো? এই বেসিকটা একটু লিখো। বেসিক দিয়ে লিখো। বেসিকটা খাতায় লিখো। বেসিকটা একটু খাতায় লিখো। জি স্যার। সেম। হ্যাঁ সেম। কোথায়? না, এটা হচ্ছে ওই এরপর তো ক্লাসটা কন্টিনিউ করে নেই। তো তখন এখানে অর্ধেক হয়ে গেল না পড়াটা? তো অর্ধেকটা পড়লে তো বুঝবা না কেউ। বুঝো নাই? অর্ধেকটা পড়া তো বুঝবা না। আমি যদি হঠাৎ করে মাঝখান থেকে শুরু করি, বুঝবা পড়া? তাহলে এই কারণে বেসিক সহ পড়ানো উচিত। তো বেসিকটা এই কারণে পড়াচ্ছি, মনে রাখবা। ওকে ফাইন। আচ্ছা এবার আসো,
এবার এখন আসো, এবার হচ্ছে আমাদের মূল আলোচনাতে। দেখো মূল আলোচনাতে লিখছো না সবাই? লিখছো কিনা বলো? আচ্ছা এবার হচ্ছে দেখো যে একটা পরমাণু আমি কল্পনা করলাম। দেখো একটা পরমাণু আমি লিখলাম, একটা পরমাণু আমি লিখলাম, এই যে একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে, এই যে কেন্দ্রে, এই কেন্দ্রে ZE পরিমাণ চার্জ আছে আর বাইরে ইলেকট্রন আছে। এখন আমাকে বলো তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, মধ্যবর্তী দূরত্ব কি বল আর। এবং এই পরমাণুটা যখন ঘুরবে তখন তার কাছে দুই ধরনের বল থাকবে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল যেটা আকর্ষণ বল, আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল স্পর্শক বরাবর। তার মানে এই জিনিসটা কি একটু খেয়াল করো। যেমন আমি হেডফোনটা চাইলাম, দেখো আমি একটু কারো গায়ে ডায়ে পড়লে মাফ করে দিস, দেখে দিয়ে দেখ আমি যখন এটাকে যখন ঘুরাবো, দেখ একটা ঘুরাবো, দেখ এই যে ঘুরাবো, দেখ এখন দেখ আমার এই জায়গাতে কেন্দ্রে একটা ফোর্স আছে, রাইট? বল আছে কিনা কেন্দ্রে? তাহলে এই বলটা যখন কাজ করবে না, যখন আমি ঘুরাতে থাকবো, দেখুন দেখ ঘুরাতে থাকবো, ঠাস করে একদিকে দৌড় দিচ্ছে কিনা, তার মানে যখন আমার কেন্দ্রের বলটা কাজ করবে না তখন সে স্পর্শক বরাবর কি সোজা পথে কি যাবে, ছুটে যাবে। এখন যদি আমার যেই জায়গা থেকে ছুটে যাচ্ছে, মনে কর যেই জায়গা থেকে ছুটে যাচ্ছে সেটা এইদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও, মানে স্পর্শক বরাবর যায়। কি বরাবর যায় বল? তো এটা ঘূর্ণনের কারণে, কার কারণে বল? ঘূর্ণনের কারণে এই ঘটনা ঘটে। কি কারণে বল? ঘূর্ণনের কারণে। তাহলে এটাকে কেন্দ্র বিমুখী বল বলছি। আর কেন্দ্রে যে আকর্ষণ বল আছে সেটা কেন্দ্রের দিকে টেনে রাখে, সেটা পজিটিভ এবং নেগেটিভ, যেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কি আকর্ষণ বল বল? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। মানে ইলেকট্রনটা হচ্ছে কি নেগেটিভ আর কেন্দ্র কি বল পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভকে কি করবে বল আকর্ষণ করবে। তো এখন আমরা যেটা পাইলাম এখানে জেডি কেন লিখছি বুঝে গেছে, বাইরে ইলেকট্রন একটা কেন ইলেকট্রন বুঝে গেছে, কারণ বোরের পরমাণু মডেল অনুসারে কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে ডাজেন্ট ম্যাটার, কিন্তু বাইরে কয়টা ইলেকট্রন থাকবে বল? একটা ইলেকট্রন থাকতে হবে। কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে ডাজেন্ট ম্যাটার, কিন্তু বাইরে ইলেকট্রন কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। ওইখান থেকে যদি আমরা চিন্তা করি, ওইখান থেকে যদি আমি চিন্তা করি বাইরে একটা ইলেকট্রনে বেশি রাখা যাবে না, মানে যেটা আছে সেটা রেখে এর বেশি লিখতে পারবো না। তো তাহলে এখন আমাকে বল যে এই জায়গাতে আমরা যেটা করব, যে কাজটা করব সেটা হচ্ছে যে মনে করি নিউক্লিয়াসের মোট চার্জ, নিউক্লিয়াসের মোট চার্জ কত হবে বল? জেডই হবে না? কেন বলতো? কেন বল জেডই কেন হবে? জেড হচ্ছে কি সংখ্যা বল? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যে কথা, কি কথা বল? প্রোটন সংখ্যাও কি কথা বল? একই কথা। আর দেখ এই ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু ই ধরবি। এখন দেখ আকর্ষণ বল, এই যে আকর্ষণ বল, সুতরাং আকর্ষণ বল, এই যে আকর্ষণ বল F1 ইজ ইকুয়াল টু, দেখ F1 ইজ ইকুয়াল টু, দেখ এবার মহাকর্ষের সূত্র জানো? আর এরপর আছে কুলম্বের সূত্র জানো? কুলম্বের সূত্র কি বলো? চার্জ দ্বয়ের গুণফলের কি বল? সমানুপাতিক। এই যে Q1 Q2 চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে আছে কিনা বল? এরকম একটা সূত্র ছিল, মনে আছে কিনা বল? আচ্ছা এখন আমাকে বল এই F ইজ ইকুয়াল টু, এখানে কে দিয়ে তখন Q1 এখানে Q2 এখানে ডি স্কয়ার, এরকম কে দেওয়া হইতো না? এই কে এর মানটা কি ছিল বল? 1/4 কি ছিল বল? এপসাইলন নট ছিল, এরকম একটা মান ছিল। মনে আছে কিনা জানি না, কুলম্বের সূত্র পড়েছিস? পড়েছিস কিনা? পড়লে বল 1/4 কি ছিল বল? এপসাইলন। এখন আমাকে বল সিজিএস এককে, কোন এককে বল? সিজিএস এককে, কোন এককে? এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সিজিএস একক? এককটা কি? সিজিএস মানে দেখ সি লিখিস না, তারা বুঝে নেয়। সিজিএস বা এটা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, কথাটা বুঝে নে। এটা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এটা হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, কথাটা বুঝে নিস। মিটার কিলোগ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, কথাটা বুঝে নিস, একটু ভালোভাবে বুঝিস। তো তাহলে এখন আমাকে বল মিটার কিলোগ্রাম সেকেন্ড মানে বড় একক। এখন এই মানটা দেখো আমার যে বইটা আছে, এটা হচ্ছে এই যে আমার যে বইটা আছে, বই দেখ এই বইয়ের শুরুতে এই তোদেরকে এককগুলো দেওয়া আছে, দেখ সিজিএস একক, এমকেএস একক। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে সিজিএস একক যদি আমি লিখি তাহলে সবগুলো মান সিজিএস এককে লিখতে হবে, আর এমকেএস এককে যদি লিখি সবগুলো মান আমাকে কি লিখতে হবে? এমকেএস একক। যারা বইটা পেয়েছিস বইয়ের মধ্যে এটা আছে, একদম শুরুতে আছে সিজিএস একক, এই পাশে কি একক বল? এমকেএস একক বল। এক পাশে সিজিএস একক আর এক পাশে কি বল? এমকেএস একক। তাহলে কনসেপ্টটা তোকে মাথায় রাখতে হবে। যদি তোরা মাথায় রাখিস তাহলে একটু খেয়াল কর, সবাই একটু দেখে দিয়ে টাকা এই জায়গাতে এই সিজিএস এককে কে এর মান হবে 1। কে এর মান কত বল? 1। তো কে এর মান যদি 1 হয় তাহলে আমি F ইজ ইকুয়াল টু লিখতে পারি কিনা বল? তো তাহলে এই বলটা সমান, দেখ এই কেন্দ্রের চার্জ এবং চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের কি বল? ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের কি বল? এখানে একটা কে ছিল, কে এর মান কত হবে বল? 1। কোন এককে বল? এই কারণে এই সূত্রটা যখন আমি কোথাও প্রয়োগ করব অবশ্যই সবগুলো মান কোন এককে লিখতে হবে। আচ্ছা কখন আমি এমকেএস এককে লিখতে পারতাম? যদি আমি 1/4 এপসাইলন নটটা যদি আমি ব্যবহার করতাম তখন কিন্তু আমার এমকেএস একক লিখতে হইতো, বুঝতে পারছি কিনা? তখন চাইলেও সিরিজ একক ব্যবহার করতে পারবো
না, এই সূত্র যদি করি তাহলে কোনো কোনো বইতে দেখবি এই সিজিএস এককে অঙ্ক করা আছে। যেহেতু রসায়নের বিষয় তাহলে এখানে সবগুলো কোন এককে করা হয়, সিজিএস এককে করা হয়। আর এমকেএস এক তুই যদি পারস তাহলে করবি, বাট এটা লাগবে না, কনসেপ্টটা শুধু মাথায় রাখা লাগবে। তো তাহলে এই 1/4πε0 কেন আসলো না এবার বুঝে গেছে? বুঝছস কিনা? তো তাহলে এবার আমাকে বল এই জায়গাতে আমি এটাকে এক নং সমীকরণ দিতে পারি সমান দেখ এই z² এটাকে এক নং সমীকরণ দিলাম। এবার আমাকে বল কেন্দ্রবিমুখী বল, যেটা গতির কারণে হয়। আচ্ছা গতিটা কি কৌণিক গতি নাকি রৈখিক গতি? কৌণিক গতি, যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরে। কি গতি আবার বল? কৌণিক গতি। কৌণিক গতি যদি হয় তাহলে দেখ আমরা সবাই জানি ফাদার ইজ ইকুয়াল টু মাদার, মানে এফ ইজ ইকুয়াল এম এ, নিউটন আঙ্কেল। কোন আঙ্কেলের কথা বল? নিউটন। এই কোন আঙ্কেল? এই এদিকে দেখা, কোন আঙ্কেলের কথা? নিউটন আঙ্কেল। এখন এফ ইজ ইকুয়াল এম এ যদি করি তাহলে একটু চিন্তা কর, এই এম মানে হচ্ছে ভর, এটা কনস্ট্যান্ট একটা মান, ইলেকট্রনের ভরটা চিন্তা করবো। আর এ মানে হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের সূত্র হচ্ছে v²/r। এখন এটা কোথায় পাবে? এটা হচ্ছে তোরা তৃতীয় অধ্যায়ে তোদের যে একটা বই আছে কৌণিক গতি নামে একটা চ্যাপ্টার আছে পদার্থবিজ্ঞানে, ভেক্টরের পরপরই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে তোরা দেখবি কৌণিক ত্বরণের সূত্র কি বল? v²/r। যেহেতু এটা কেন্দ্রমুখীভাবে ঘুরে তাহলে কৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণের সূত্র কি বল? v² কি বল? r। তো সুতরাং f সমান কি পাইছিস বল? mv²/r না? এ কি পাইছিস বল? তাহলে আমরা লিখবো কেন্দ্রবিমুখী বল ইজ ইকুয়াল টু, এই যে কেন্দ্রবিমুখী বল ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখবো যে কেন্দ্রবিমুখী বল, এই যে কেন্দ্রবিমুখী বল, বিমুখী বল বা কেন্দ্রাতিক বল, যে বা কেন্দ্রাতিক বল বা কেন্দ্রাতিক বল, যে কেন্দ্রাতিক বল ইজ ইকুয়াল টু বল F2 ইজ ইকুয়াল টু, এই যে F2 ইজ ইকুয়াল টু, এই F2 ইজ ইকুয়াল টু দেখ তাহলে mv²/r, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব, F2 সমান mv²/r। মাশাআল্লাহ। এখন আমাকে বল, লিখছিস? আচ্ছা এবার আমাদের কি হবে বলতো, শর্ত মতে যেহেতু ইলেকট্রনটা একটা স্থির কক্ষপথে ঘুরে, বল ইলেকট্রনটা কি ঘুরে বল? স্থির কক্ষপথে ঘুরে, তাহলে সিস্টেম এটা কি মূল কাহিনীটা কি? ইলেকট্রনটা যেহেতু একটা স্থির কক্ষপথে ঘুরে তাহলে কি হবে বল? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান। আর বল কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর কি বল? আর বল কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর কি হবে বল? সমান হবে। তো তাহলে আমরা লিখবো যে F1 ইজ ইকুয়াল টু F2, তাহলে দেখবো আমরা যে F1 ইজ ইকুয়াল টু F2। সুতরাং আমরা লিখবো যে F1 ইজ ইকুয়াল টু F2। কেন বল? একটা সুনির্দিষ্ট কক্ষপথে যেহেতু ইলেকট্রনটা ঘুরে, তাহলে বা দিয়ে এখানে বা দিয়ে আমাদের কি হবে বলতো, এদিকে তাকা, এদিকে হবে ze², এই যে ze²/r² ইজ ইকুয়াল টু mv²/r হবে। এখন দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আরে আরে কাটাকাটি যায় না, দেখতো আরে আরে কাটাকাটি যায় কিনা, দেখ না যায় কিনা, যায়। তো যাইলে তাহলে এখানে কি হবে বলতো, ze²/r ইজ ইকুয়াল টু mv² ইজ ইকুয়াল টু mv², এই যে mv²। তাহলে বা আমি v² সমান আমি লিখতে পারি না v² ইজ ইকুয়াল টু ze² বাই নিচে mr লেখা যায় কিনা, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। এই সমীকরণটা পরে কিন্তু প্রয়োগ হবে, এই কারণে একটু মনে রাখতে হবে, মানে এই সমীকরণটা পরে প্রয়োগ করব, তাহলে এই কারণে এই সমীকরণটা একটু মনে রাখবি যে v² ইজ ইকুয়াল টু ze² বাই mr, v² ইজ ইকুয়াল টু ze² বাই mr, v² ইজ ইকুয়াল টু ze² mr। এই পেছনে বুঝতেছিস? পরে আসছিস না, একদম মাইর দেওয়া দরকার, লেট করলে তো দেরি হবে। জি স্যার। একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্যই প্রযোজ্য বোরের মডেলটা, কিন্তু একাধিকের প্রণালীর কথা বলা হয় নাই বা জানা যায় না। তো আমাদের এখানে তো ইলেকট্রন একটা, কিন্তু কেন্দ্রে কয়টা প্রণালী নির্দিষ্ট করছে? তো ইলেকট্রন একটা বিদায় তো আমি লিখছি, নাহলে তো আমি অনেকগুলো লিখতাম, বুঝছ না কথা? এই বোর পরমাণু মডেলটা কার জন্য প্রযোজ্য বল? কিন্তু কেন্দ্রে কয়টা প্রোটন সেটার কথা কি বলেছে? এখানে কেন্দ্রে লিখছি জেডি আর বাইরে লিখছি কি বল? ই। তাহলে আমাদের শর্ত কি ছিল? যে বোর পরমাণু মডেলের প্রয়োগ কি ছিল বল? বোর পরমাণু মডেলে কি বল? তার মানে বোর পরমাণু মডেল ব্যবহার করে আমি এই সূত্রগুলো ব্যবহার করতেছি। কথাটা বুঝতে পারছি? মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বল? আচ্ছা এবার দেখ বল। হ্যাঁ নেগেটিভ হবে, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কি বল? সমান। তো আমরা ইগনোর করছি না, একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ সেম ধরে করছি না, ওই কারণেই আমরা পজিটিভ নেগেটিভ লিখি নেই। কি লিখি নেই বল? কারণ আমরা শুরুতেই আমরা বলেছিলাম যে একটা ইলেকট্রনের চার্জ এবং একটা প্রোটনের চার্জ সমান, বাট কি একটা পজিটিভ আর এটা কি বল? তাহলে নেগেটিভের ব্যাপারটা কি হয় না বলে? এইদিকে দেখা, এই পেছনে নেগেটিভের ব্যাপারটা আমি আনি নাই, পজিটিভ নেগেটিভ আনি নাই। কেন? কারণ আমার সুবিধার্থে আমি পজিটিভ নেগেটিভ দ্বারা কি বুঝাচ্ছি? আকর্ষণ বল বুঝাচ্ছি।
মানে একটা পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয় তারা পরস্পরকে কি করে বল আকর্ষণ করে। ওই কারণে আমি পজিটিভ নেগেটিভটা আনি নাই, বুঝতে পারছি? আকর্ষণ বল হিসাব করছি, কি হিসাব করছি বল, কারণ পজিটিভ নেগেটিভকে পরস্পর কি করে বল আকর্ষণ করে, এই কারণে আমি পজিটিভ নেগেটিভ ইগনোর করে ওই আকর্ষণ বলের ব্যাপারটা আনছি। বুঝতে পারছি? মাথায় ঢুকছি কিনা বল, আমাকে প্রশ্ন করিস, কোনো সমস্যা নেই, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবি, দেখছি। আচ্ছা এইবার আয় সবাই দেখ, বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই কি বল এবার, বল বি স্কোয়ার সমান কি বল জেড স্কোয়ার বাই কি বল এবার। ওকে ফাইন, এবার একটু সবাই দেখ, বোর পরমাণু মডেলের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বোর পরমাণু মডেল থেকে দেখ, বোর পরমাণু মডেল হতে আমরা জানি যে বোর পরমাণু মডেল হতে আমরা জানি কি জানো বলো তো, আমরা জানি কি জানো সেটাই তোমাকে মাথায় রাখতে হবে। বোর পরমাণু মডেল হতে আমরা জানি, দেখাচ্ছি কি জানো আমি বলতেছি, দেখো বোর পরমাণু মডেল হতে আমরা জানি কি জানো আমি তোমাকে বলতেছি, দেখো এমভিআর সমান কি বলো, এমভিআর ইজ ইকুয়াল টু কি বলো এনএইচ বাই 2 পাই। এখান থেকে ভি এর মান বের করো, ভি ইজ ইকুয়াল টু এনএইচ 2 পাই এমআর। দেখো ঠিক আছে কিনা দেখো তো, যেহেতু আমার বর্গ করতে হবে তাহলে বা বর্গ যদি করি তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। তাহলে এটাকে আমরা 3 নং বা 4 নং সমীকরণ দেব, দ্যাটস ইট। দেখো বি স্কয়ারটা কেন বের করলাম, কারণ আগের বি এর সাথে এই বি এর মিলিকরণের জন্য এখানে বি স্কয়ারটা করলাম বর্গ করে, পাশে দিয়ে লিখতে পারো বর্গ করে, বুঝছো তো বিষয়টা? জি স্যার বলো। জি স্যার বুঝি নেই। হ্যাঁ ওইটাও ব্যাগ, এটাও ব্যাগ, হ্যাঁ ফাইন। এবার আসো 3 ও 4 থেকে কি পাবে আর বলো, 3 ও 4 হতে পাই, এবার লিখো 3 ও 4 হতে পাই, দেখো 3 ও 4 হতে পাই, দেখো 3 ও 4 হতে পাই, 3 নং ও 4 নং হতে পাই, দেখো 3 ও 4 হতে পাই ও 4 নং 4 হতে পাই কি পাও একটু ভালো করে খেয়াল করো, 3 ও 4 হতে পাই কি পাও, দেখো এই জেড স্কয়ার সমান কি বলো জেড স্কয়ার বাই জেড, দেখো জেড স্কয়ার বাই এমআর ইজ ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার, দেখো এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার ই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার, না দেখো 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। আচ্ছা এবার দেখো দুই দিকে তুমি তাকাও, এম আর মিল আছে কিনা বলো, এই দুই দিকে এম আর মিল আছে কিনা বলো, এ কি বলো এম আর মিল আছে কিনা বলো। তাহলে মিল যদি থাকে তাহলে তুমি একটু দেখো মিল যদি থাকে তোমার একটু নিজস্ব চিন্তা ভাবনা, দেখো এম আর যদি কাটাকাটি যায় তাহলে জেড ই স্কয়ার ডিভাইডেড বাই, দেখো এই যে 4 পাই স্কয়ার এম আর হবে, রাইট? কেন এম আর হবে বলো তো, এম আর রাইট, দুইটা দেখো এদিকে, দেখো এখানে এম আর এখানে দুইটা, ঠিক আছে তো, তো যদি একটা এম আর চলে যায় তাহলে এখানে 4 পাই স্কয়ার বাই এম আর হচ্ছে। এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো তোমার কাছে সহজ মনে হবে, দেখো এন স্কয়ার এইচ স্কয়ার, তাহলে এন এর মানটা কত স্যারকে বলো তো, জানো না, তাহলে এখানে এন স্কয়ার এইচ স্কয়ার লিখবা। এখন দেখো উভয় পক্ষে যদি দেখো এই আরটাকে এই পাশে কনভার্ট করে, যে আরটাকে এই পাশে নিয়ে আসে, তাহলে আর ইজ ইকুয়াল টু দেখো 4 পাই স্কয়ার ই স্কয়ার এম জেড এন স্কয়ার এইচ স্কয়ার। এটাই হচ্ছে আমার শত্রু, মানে সূত্রটা হচ্ছে এটা, মানে কি শত্রু মানে বুঝছো তো, এটা হচ্ছে আমার মেইন সূত্র। মাথায় ঢুকছে কিনা বলো, এটাই আমার জানা লাগবে যে আর ইজ ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার। এবং এটা কোন এককে স্যারকে বলো তো, কোন এককে বলো? আচ্ছা বলো এটা অন্য এককে করলে কেন হবে না, কারণ আমরা কে এর মান কত ধরছি বলো 1 ধরছি, ওই কারণে অন্য এককে করলে হবে না, বুঝতে পারছি তো? তাহলে এই অঙ্ক যখন সূত্র যখন প্রয়োগ করবা তখন কোন হিসাবে পড়ে, সিজিএস একক বসাবা না এমকেএস একক বসাবা, সিজিএস একক বসাবা। সিজিএস মানে কি বলো তো স্যারকে আবার বলো তো, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, বলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে ফাইন, মুখস্থ হয়ে যাক, আমার সাথে সাথে করো, বলো এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার ই স্কয়ার এম জেড। দেখো সাইডটা স্কয়ার, দুইটাতে স্কয়ার নাই, সব মিলে 6টা রাশি, দেখো না 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 4 ছাড়া। তো তাহলে এখন বলো সাইডটাতে স্কয়ার আর দুইটাতে নাই এম জেড। দেখো 4 পাই স্কয়ার ই স্কয়ার। তোমাদের প্রতি স্যার একটা উপদেশ আছে দেখো একটু খেয়াল করো, যে কোনো জিনিস জোর করে কোনো কিছু হয় না, জানো, সময় দিতে হয়। কি দিতে হবে বলো, জোর করে যদি তুমি মুখস্থ করো সেটা তোমার বেশি দিন থাকবে না, কিন্তু তুমি যদি তাকে সময় দিয়ে একই টাইপসের ম্যাথ এই সূত্র প্রয়োগ করে 8-10 বার করো, অটো মাথায় ঢুকে যাবে।
অটোমেটিক মাথায় ঢুকে যাবে। মনে করো তুমি একটু খেয়াল করো, তুমি একদিন তোমার একজন বন্ধু হইলো নতুন, তারপরে দোস্ত টাকা 500 নেই, আমার মনে রাখিস, জোর করে তুমি বললে আর কি, টাকা 500 নেই আমার একটু কি মনে রাখিস, হিতে এই টাকা এগুলো শেষ হওয়া দেরি তোমারও বলে গেছে। কিন্তু একদিন তুমি তার সাথে বসলা, এক কাপ চা খাইলা, আরও একদিন তার সাথে বসলা, একটা বিস্কুট খাইলা, আরেকদিন তারপরে বলে চিরা মুড়ি খাইলা, ডিম ভাজা খাইলা, হ্যান খাইলা, ত্যান খাইলা। এভাবে যখন তাকে 8-10 দিন তুমি তার পাশে বসবা, একদিন না আসলে সে তোমার কথা মনে করবে, আল্লাহ ওরও তোমার মনে পড়ছে, তোর পিছনে টাকা বেশি খরচ করে না, সব মিলে 100 টাকা খরচ করছে, কিন্তু কি তুই মনে রাখতেছিস কেন? কারণ ওই ভদ্রলোক তোকে সময় দিয়েছে, তোর পাশে টাইম স্পেন্ড করেছে, ফলে তোর কাছে ওকে অনেক মূল্যবান মনে হবে। পড়াশোনাটাও তেমন, একদিনে জোর করে মুখস্থ করে ফেলিস না, সময় দিয়ে বেশি বেশি কি করবি বল, প্র্যাকটিস করবি, তখন দেখবি যে অটো পড়া মনে থাকবে। মুখস্থ করতে হবে, তুই তাকে পড়া লাগবে না, তুই মানে মনে রাখিস, সে অটো তোকে মনে রাখবে। কারণ অটোমেটিক্যালি এই কারণে পড়াশোনার স্ট্রাকচারটা হবে এরকম, প্র্যাকটিস, কি বলো, প্র্যাকটিস, মুখস্থ করবে না, জোর করবে না। এটা তুমি কি জানো, যখন আমরা কোনো কিছু প্রেশারে রেখে মনে রাখি 75% পড়া আমরা ভুলে যাব। কেন বল? কারণটা হচ্ছে আমাদের ব্রেন প্রেশার সহ্য করতে পারে না, প্রেশার নিতে পারে না আমাদের ব্রেন স্ট্রেস যখন নেয় তখন সেক্ষেত্রে আমাদের তার কর্মদক্ষতা 75% কমে যায়। তো তুমি কি চাও তোমার ব্রেনকে ড্যামেজ করতে? এই কারণে আমি সবসময় বলি ক্লাসের পড়া ক্লাসেই শেষ, মানে যা পড়বো এখানে ভালো করে পড়ে ফেলবো, তোর আর বাসায় গিয়ে প্রেশার নিতে হবে না। এই কারণে আমি তোমাদেরকে চেষ্টা করি যে একদম মাথায় ঢুকাই দিয়ে এখানে শেষ করে ফেলতে বাসায়, কারণ তোমাদের এখন অনেক কাজ, অনেক কিছু সামলাতে হয়, সংসার টংসার অনেক কিছু সামলাও, অনেক কিছু ঘর বাড়ি অনেক সামলাও, সময় নেই, এত সময় কোথায় পড়াশোনা করার। এই কারণে এখানে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের কাজ করে, একটু মাথায় রাখবা। এই কারণে পড়াশোনাকে কি করবা, জোর করে মুখস্থ করার দরকার নাই। কি করবা বলো, বেশি বেশি কি করবা, যখন দেখবে কোনো কিছু মুখস্থ হচ্ছে না তখন তুমি কি করবা, প্র্যাকটিসে চলে যাও। এই কিসে চলে যাও বলো, প্র্যাকটিস, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অটোমেটিক্যালি মুখস্থ থাকবে, অটো। এই এই বেশি বেশি কি করবি বল, এখন থেকে প্র্যাকটিস করবি, তাহলে অটো কি থাকবে বল, অটো মুখস্থ হবে। এই কি বল, অটো মুখ, তাহলে জোর করে মুখস্থ করার দরকার নেই। আচ্ছা এবার আসো, এবার একটু খেয়াল করো, এখন যদি আমি একটা অঙ্ক করি, তোমাকে যদি বলি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, সবাই লিখো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ নির্ণয় করো। তোমাকে প্রশ্ন করলাম, তাহলে এবার তুমি কি লিখবা, জানা আছে, কি জানা আছে বলো তো স্যারকে, বলো জানা আছে। দেখো জানা আছে, এই দেখো জানা আছে, কি জানা আছে বলো, r ইজ ইকুয়াল টু কি বলো, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার e স্কয়ার mz। এখন দেখো এই n এর মানটা কত বলো, এই n এর মানটা কত বলো, 1। কেন? প্রথম কক্ষপথ, কি কক্ষপথ বলো, প্রথম কক্ষপথ। তারপরে দেখো h এর মানটা, এই প্লাঙ্কের ধ্রুবক, কার ধ্রুবক বলো তো, এই যে প্লাঙ্কের ধ্রুবক, h is equal to 6.626 ইনটু কত বলো, 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। কি সেকেন্ড? আর্ক সেকেন্ড। কেন আর্ক সেকেন্ড কেন বললাম, সিজিএস একক, এই অঙ্কটা, এই সূত্রগুলো সিজিএস একক করতেছি। আচ্ছা এবার আসো ই এর মানটা যে ইলেকট্রনের চার্জ, দেখো ইলেকট্রনের চার্জ আমি যদি একটু এদিকে আনি, দেখো ইলেকট্রনের চার্জ, তাহলে এই E is equal to দেখো -4.8 ইন্টু 10 ইনভার্স 10 ESU। এখন প্রশ্ন হচ্ছে ESU জিনিসটা কি, বেসিকটা একটু খেয়াল করে দেখো, আমরা সবাই জানি, একটু বেসিকটা দেখ, এদিকে দেখো, এই একটু বেসিক, আমি একটু বেসিকটা দিচ্ছি। দেখো 1 পয়েন্ট, দেখো একটু ভালো করে খেয়াল করো, একটা ইলেকট্রনের চার্জ আমরা পড়ছিলাম যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, মনে আছে কিনা বলো তো, এই মাইনাস এটা পড়ছিলাম কিনা, ইলেকট্রন চার্জ এটা পড়ছিলাম কিনা। তো এখান থেকে আসো, আমি যেটা করি 1 কুলম ইজ ইকুয়াল টু, দেখো ওই 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। একটু ভালো করে খেয়াল করো যে 1 কুলম ইজ ইকুয়াল টু এত ESU, এটা হচ্ছে মানে প্রয়োগ আর কি। 1 কুলম ইজ ইকুয়াল কত বলো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কি বলো, ESU। তো সুতরাং আমাকে বলো যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম ইজ ইকুয়াল টু 4.316 কত বলো, 48, মানে এটার সাথে গুণ হবে, তো গুণ হয়ে গেলে 4.8 ইন্টু কত বলো
10 টু দি পাওয়ার যে 10 ইনভার্স 10 হয়ে যাবে, 10 ইএসইউ হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হবে। তো তাহলে এখন আমাকে বলো এখান থেকে তুমি কি জানলা 1 কুলম সমান এত ইএসইউ মুখস্থ। তাহলে তোমাদের এটা তোমাদের বইতেও আছে, দেখো তোমাদের বইতে সাথ দিয়ে দিছি, দেখো এদিকে দেখো এই বইতে দেখো এই 10 কুলম সমান কত 1 ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। কি বলো তো এখন দেখো এই 10 কুলম সমান হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ। তো তাহলে যদি 10 কুলম সমান এত হয় তাহলে কুলম একটা যদি মানে 10 দিয়ে যদি ভাগ দাও তাহলে এক্ষেত্রে 9 হয়ে যাচ্ছে না, হচ্ছে কিনা বলো না। তাহলে আমি কি লিখতে পারি না যে 1 কুলম = 3 × 10⁹ ইএসইউ লেখা যায় তো, লাই তো। তো ইএসইউ যদি লিখি তাহলে মানটা যে এই এমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, আর ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বলো তো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এই ব্যাপারটা একটু মনে রাখবা। তো তাহলে মুখস্থ তুমি কি রাখতেছো বলো, ইলেকট্রনের চার্জটা কত বলো 4.8 × কত বলো 10 ইনভার্স 10 ইএসইউ, আর বলো 4.8 × তো তাহলে এবার আসো ইলেকট্রনের ভর, এবার ইলেকট্রনের ভর বলো, ইলেকট্রনের ভর কত হবে বলো, কত বলো 9 পয়েন্ট কত বলো ইলেকট্রনের ভর, এই যে ইলেকট্রনের ভর কত হবে বলো তো, এম ইজ কত বলো 9.1 × কত বলো 10 ইনভার্স 28 গ্রাম। দেখো একটা মজার জিনিস তোমাদেরকে বলি, দেখো একটা ইলেকট্রন একটা প্রোটনের তুলনায় কত গুণ হালকা, 1840 গুণ, বা কোনো কোনো বইতে 1838 লিখছে, কোনো কোনো বইতে কি লিখছে বলো 1838 লিখছে কোনো কোনো বইতে, বাট এমনি কত গুণ বলো তো 1840। তো তাহলে দেখো 1.67 এক্সপোনেনশিয়াল ইনভার্স 24 এটা তো একটা প্রোটনের ভর, রাইট? ঠিক আছে কি না? 27 হলে কেজি, 24 হলে গ্রাম, বুঝো নাই? আচ্ছা 1.67 সরি, আচ্ছা আমি 4 লিখে ফেলছি না, আচ্ছা কাটি দিয়ে 7 লিখি, কি রে হ্যাঁ 7 এখন ঠিক আছে না, হ্যাঁ ফাইন। আচ্ছা এবার আসো যে এটা আমি লিখলাম, এই পাশে আমি লিখলাম। এখন দেখো এটা হচ্ছে কি বলতো একটা ইলেকট্রনের একটা প্রোটনের ভর, তাহলে তার তুলনায় কত গুণ হালকা একটা ইলেকট্রন 1800। তো দেখো এই ভাগ 1840 দিয়ে ভাগ দাও, এই 40 দিয়ে ভাগ দাও সমান, মিলছে না বলো মিলছে কিনা? তাহলে কনসেপ্টটা যদি তুমি বুঝো তোমার মাথায় থাকে, তাহলে এটা মানে কি বলা যায় বলো 9.1 বলা যায় না, বলা যায় কিনা বলো? তাহলে তুমি যদি একটা জিনিসের মান মনে রেখে আরেকটা জিনিসের মান মনে রাখতে পারো তাহলে সহজ না বিষয়টা, সহজ কিনা বলো না? তাহলে এখন এই জায়গাতে আমি ইলেকট্রনের ভরটা আমি মনে রাখলাম। এবার আমাকে বলো এম এর মান জানো, জেড এর মান হচ্ছে 1 হবে, জেড সমান কত হবে বলতো 1, কেন 1 হবে বলতো, কেন হবে বল? আচ্ছা এবার আসো আমরা এই জায়গাতে এই মানটা লিখবো, দেখো এই জায়গাতে আমি মানটা বসাবো। তাহলে n এর মান হচ্ছে 1² × 6.626 × 10 ইনভার্স 27, তারপর হোল স্কয়ার হবে। এখন আসো এই 4 হবে ইনটু 3.1416, এটার উপর স্কয়ার হবে ইনটু ই এর মান -4.8 × 10 ইনভার্স 10, তারপর হোল স্কয়ার হবে ইনটু এম এর মান 9.11 × 10 ইনভার্স কত হবে জানো 28, তাহলে এটার উপর কি হবে এম এর উপর কিছু হবে না ইনটু জেড এর মান 1। তো এবার এসে ক্যালকুলেশন যদি করো তাহলে এটার মান কত আসবে জানো 5.29 × 10 ইনভার্স কত বলো 9 সেন্টিমিটার আসবে। দেখো তো মানটা, এখন কি আমি করে দেবো এটা, দেখো করে দিচ্ছি তোমাদের জন্য করে দিচ্ছি, দেখো আমি দেখাচ্ছি এদিকে দেখো, এই দেখো তোমরা অঙ্কটা করবা কিভাবে, দেখো এই 1² তুমি লিখলা ইনটু দিলা 6.626, এটা এই ক্যালকুলেটরটা কত 991 কি বলো EX। তোমরা কি জানো তোমরা কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, জানো না? দেখো বুয়েটের একটা সাজেশন আছে, বুয়েটে এই যে দেওয়া আছে কোন কোন ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে, যে এই ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবা। দেখো এই কেসিওর মধ্যে যদি আসো, এই কেসিওর মধ্যে তুমি দেখো 991 ESটা ব্যবহার করতে পারবা, 991 ES প্লাসটা ব্যবহার করতে পারবা, 991 EX FX MS ব্যবহার করতে পারো, তবে EXটা ব্যবহার করা যাবে না, আমারটা EX এখানে। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা বুদ্ধি বলে দিই, যদিও টিচার হিসেবে বলে দেওয়া উচিত না, তারপর বলে দিচ্ছি। তুমি পরীক্ষার হলে 2টা ক্যালকুলেটর নিয়ে যাবা, একটা হচ্ছে প্রোগ্রামেবল আর একটা কি নর্মাল, এইখান থেকে যে কোনো একটা, দুইটাই তুমি নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর কলেজে যে পরীক্ষাগুলো হয় সেখানে 30% টিচার থাকে সায়েন্সের আর 70% টিচার থাকে আর্টস আর কমার্সের। কিপ আপ মাইন্ড, কত পার্সেন্ট বলো 70%। যারা আর্টস কমার্স পড়ে তারা এগুলোর ব্যাপারে বদার করে না, কি ক্যালকুলেটার তুমি 2টা ক্যালকুলেটার নিয়ে যাওয়া, নিয়ে যাওয়ার পর যে ক্যালকুলেটার প্রোগ্রামেবল তাই সেটাকে উল্টে রাখবা, উল্টে রেখে তোমার তো ট্রান্সপারেন্ট ফাইল, ক্যালকুলেটারটা উল্টে রাখবা, রাখার পরে যখন তুমি চান্স পাবা ক্যালকুলেটার ব্যবহার করে আবার উল্টে ঢুকে রাখবা, শেষ।
যদি টিচার কোনো কারণে ঝামেলা করে তখন বল স্যার যাই না, আব্বু বিদেশ থেকে আনছে। ভাই আব্বু কি থেকে বলো, বিদেশ থেকে আনছে, বলতে পারবো না, মানে ব্যবহার করে ফেলবা, কিন্তু তুমি ইনোসেন্ট থাকবা। এখন দেখো তুমি করবা না, তোমার আর 10 জন বন্ধু করে ফেলবে, তো তখন তোমার লস না। তোমার এমসিকিউতে সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটরটা অনেক দরকার, জানিস তো? কিসের জন্য বল? এমসিকিউতে সময় বাঁচানোর জন্য কি দরকার বল? ক্যালকুলেটর, বিশেষ করে ম্যাথের অনেকগুলো হ্যাক্স আছে, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা যায় না, বুঝতে পারছি? এবারটা একটু মাথায় রাখিস, তো আন্দাজা করলে হবে না। তাহলে এবার একটু আমাকে বল, এই বুঝছিস নাকি বুঝছিস না বল, মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই? আচ্ছা যদি ঢুকে থাকে এবার একটু খেয়াল কর সবাই। তো তাহলে এইখানে ক্যালকুলেটর যদি ব্যবহার করিস, দেখ এইখানে আমাকে বল, এটা করলাম, এটার উপর স্কয়ার হবে না? দেখ এই এক্সপোনেনশিয়াল যদি দিই, দেখ তোদের ক্যালকুলেটরে এক্সপোনেনশিয়াল ইএক্সপি আছে, এক্সপোনেনশিয়াল যদি দিই তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না, মানে এটা এর আগের রাশির সাথে ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না। তাহলে এক্সপোনেনশিয়াল ইনভার্স 27, দেখ এই ইনভার্স 27 দিয়ে ডাইরেক্ট হোল স্কয়ার মারিয়ে দিতে পারবো, তার মানে এটা দ্বারা পুরোটার উপর স্কয়ার বুঝাবে। যদি এক্সপোনেনশিয়ালটা না দিই, ইনটু দিয়ে 10 দিয়ে, তখন কিন্তু এটার উপর ব্র্যাকেট দিতে হবে, বলছে মনে হয়? মানে আমি বলি যদি আমি এই ইএক্সপিটা না দিই তখন আমাকে কি করতে হতো, দেখ তখন আমাকে দেখ এখানে এই জায়গাতে এটা না লিখে ব্র্যাকেট দিতে হচ্ছে, যে ব্র্যাকেট দিয়ে 6.626 এই ইনটু দিয়ে 10 দিয়ে টু দি পাওয়ার দিয়ে তারপরে মাইনাস দিয়ে 27 দিয়ে আবার ব্র্যাকেট শেষ করে, তাহলে তো ব্র্যাকেট শেষ হয় না, দেখ এই ব্র্যাকেটটা এখানে শেষ করে, এই ব্র্যাকেট শেষ করে দেন টু দি পাওয়ার দিয়ে, যে টু দি পাওয়ার দিয়ে স্কোয়ার দিতে হবে, বুঝছেন? কখন? যদি ইনটু 10 দিয়ে পাওয়ার দিই। আর যদি আমি এটা না করি তখন তাহলে আমি কি করবো, ডাইরেক্ট মারি দেবো, দেখ এই ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট, এই যে ইনটু, এই যে ইনটু এই যে 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 27 ডাইরেক্ট স্কয়ার। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তাহলে ব্র্যাকেট কখন ব্যবহার করবো না বুঝছো তো? দুইটা রাশির মধ্যে যদি আমি এক্সপোনেনশিয়ালটা দিই তাহলে আমার এটা পুরোটার উপর ব্র্যাকেট বুঝাবে, বুঝতে পারছি? মাথায় ঢুকছে কিনা? আর যদি আমি ব্র্যাকেট দিয়ে করি তখন ইনটু দিয়ে 10 টু দি পাওয়ার দেবো, বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা ফাইন, এবার দেখো এটার মানটা আমি বের করে ফেলবো, তাহলে এটার মান হচ্ছে উপর রাশির মান শেষ। কি রাশির মান শেষ বলো? এবার দেখি ভাগ দিয়ে, এবার পুরো নিচেরটা, তাহলে ভাগ দিয়ে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে 4 দেবো, দেখ 4 ইন্টু 3.1416 স্কোয়ার, রাইট? স্কোয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা আবার ইন্টু দেবো, ইন্টু কেন বুঝছো তো ব্র্যাকেটের ভিতরে? তো দেন এবার আমার ব্র্যাকেট দিলে ইন্টু দিতে হবে, আর যদি ব্র্যাকেট না দিই তাহলে ভাগ দিয়ে যাবো, বুঝতে পারিনি? ব্র্যাকেট যদি এটা যদি ব্র্যাকেট না দিতাম তাহলে প্রত্যেকটাকে ভাগ দিয়ে যেতাম, আর ব্র্যাকেট দেওয়ার কারণে প্রতিটা ইন্টু বোধক হবে। তো ইন্টু বোধক যদি হয় দেন আবার দেখ 4 পয়েন্ট, দেখ মাইনাসটা দেওয়া লাগবে না, কেন বলতো? কেন বল, কেন? স্কোয়ার আছে, মাইনাসে প্লাস হবে, তো তাহলে মাইনাসে যদি প্লাস হয় তাহলে এবার দেখ আমি এখানে করি, আমার ঘরে গিয়ে দেখ এবার আমি কি করবো, দেখ এই যে 4 পয়েন্ট, দেখ এই 4.8 এক্সপোনেনশিয়াল ইনভার্স কত বল 10, এই 10 দিয়ে স্কোয়ার মারি দিলাম, দেখছিস? ব্র্যাকেট দিলাম না, আবার আমি দেখ গুণ দিলাম, আবার আমার 9 পয়েন্ট, দেখ এই 9.11 এক্সপোনেনশিয়াল ইনভার্স কত বল 28, কোন কিছু দেওয়া লাগবে? এই ব্র্যাকেট আমি শেষ করলাম, কত ইয়ে না সমান চিহ্ন দিয়ে দিলাম, দেখ আসছে না? কত আসছে না? কত ইয়ে দে 5.29 ইন্টু 10 ইনভার্স কত বল 9, তাহলে আনসার হবে 5.29 ইন্টু 10 ইনভার্স 9 সেন্টিমিটার। আসছে? এই তোর কি ক্যালকুলেশনটা শিখাতে পারছি কিনা, নাকি আদা শিখছিস কিনা বল না? দেখিস আবার আদা না, ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে, সোজা কথা। আচ্ছা এইবার আয়, তাহলে এখন আমাকে বল এই মানটা যদি দেখ, এদিকে তাকা, এই মানটা যদি দেখ, একটু ভালো করে দেখ, আর কোনো কিছু লাগবে না, একটু ভালো করে খেয়াল কর, এই 5.29 ইন্টু 10 ইনভার্স 9 সেন্টিমিটার। তো তাহলে একটু চিন্তা কর, এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখ 0.529 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার লিখতে পারি না? মানে এটা একবার আগায় দিলে ওই পাশে একবার বাড়াইতে হবে, তার মানে কি বাড়াইলে তখন +1 হলে -8 হয়ে যায়, ঠিক আছে কিনা? পারি কিনা বললাম? আচ্ছা এখন যদি পারি, দেখ এটাকে আমি 0.53 অ্যাংস্ট্রম লিখতে পারি না? তাহলে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু, দেখ অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু, দেখ 10 ইনভার্স 8 সেন্টিমিটার অথবা 10 ইনভার্স 10 মিটার। এইটা তোরা ডিএনএ আরএনএ এর ব্যাসার্ধ নিয়ে পড়েছিস, মনে আছে কিনা জানি না, যে এত অ্যাংস্ট্রম, মনে থাকবে কিনা? আর্মস্ট্রং না, অ্যাংস্ট্রম, মনে থাকবে যাতে। তাহলে এখন আমাকে বল এই মানটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তোকে এটা কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ পেটস্থ করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন বল, কেন বল? কারণ হচ্ছে এমসিকিউতে উইদাউট ক্যালকুলেটর এই মানটা জানলে তুই পারবি, অঙ্ক পারবি। এখন তোকে আমি দেখাবো উইদাউট ক্যালকুলেটর ছাড়া কেমনে অঙ্ক করা যায়, মানে ক্যালকুলেটর ব্যবহার করবো না, ডাইরেক্ট দাম অঙ্ক করে ফেলবো,
মানে ক্যালকুলেটর আমার লাগবে না। দেখাচ্ছি এখন, এই মানটা যদি জানা থাকে একদম ক্যালকুলেটর ছাড়া আমি অঙ্ক করে ফেলবো। দেখাচ্ছি এখন। তাহলে মনে রাখো, এই বল মুখস্থ কর, বল হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এই বলো। এই বল হাইড্রোজেনের, তো স্যার তোমার নাম ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, শ্রমিক 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 1266 না 55। আচ্ছা, আর একটু ভালো করা দরকার ছিল মনে হয়। আচ্ছা অসুবিধা নেই, শেষ ভালো যান, সব ভালো। আলটিমেট হচ্ছে বুয়েটে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া। তোমার টার্গেট বুয়েটে মেডিকেল, বুয়েট। তাহলে তোমার টার্গেট থাকবে যে এখন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যায় কিনা। ইনশাল্লাহ পারবা। সবাই তোমাদের মধ্যে অনেক পটেনশিয়াল, জানো তোমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারো না কেন জানো? কারণ তোমাদের আত্মবিশ্বাসটা কম। এই কি কম বল? আত্মবিশ্বাস। অ্যাকচুয়ালি বিশ্বাস করবে কিনা জানি না, যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা তোদের চেয়ে কখনোই মেধাবী না, বরং তোদের চেয়ে পরিশ্রমী। এবার যে ফার্স্ট হয়েছে, যে তান আমার স্টুডেন্ট, অনলাইনে প্রথমে মেলবোর্ন নটরডেম কলেজ চলে গেছে, তখন অনলাইনে পড়ছে। তাহলে এই ছেলেটা বিলিভ ইট অর নট মারাত্মক লেভেলের পরিশ্রমী। ওর চেয়ে মেধাবী অনেক ছেলে আছে, কিন্তু ওর পরিশ্রমের কারণে ওকে কি করতে পারে না, হারাতে পারে না শুরু থেকে। তাহলে তোমরাও পরিশ্রমী যদি হও, তোমরাও 1 থেকে 10-এর মধ্যে ভর্তি পরীক্ষাতে আসতে পারবা, আমি বিশ্বাস করি। তোদের মধ্যে এখানে দেখবো যে বুয়েটে ফার্স্ট হচ্ছিস, মেডিকেলে ফার্স্ট হচ্ছিস, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোরা খুব ভালো করবি ইনশাল্লাহ। এই কারণে এখন থেকে কি সময় আছে না, অনেক সময় না, এই সময় যদি ভালো করে পড়াশোনা করস, বুয়েটের প্রশ্ন মেডিকেলের প্রশ্ন এখন থেকে যদি চর্চা করা শুরু করস, আমার মনে হয় তোকে কেউ আটকাতে পারবে না, আমার বিশ্বাস। তাহলে একটু পরিশ্রমী হতে হবে, কি হতে হবে বল? আর পরিশ্রমের পাশাপাশি কি হওয়া দরকার? কৌশলী হওয়া দরকার। এখন তুই মনে কর অনেক পড়া পড়ছিস, অ্যাকচুয়ালি ওই পড়াগুলো তোর কোনো কাজে লাগতেছে না, তাহলে ওইটা অনেকটা ওয়ান কাইন্ডস পণ্যশ্রম, পণ্যশ্রম না। তো পড়বো, গুছানো পড়াশোনা করবো, তাহলে দেখবি যে সবকিছু সহজ। সবকিছু কি মনে হবে বল? সহজ মনে হবে। ওকে ফাইন। এবার আমি তোকে বলছি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা যাবে, তাহলে বললাম যে শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে। দেখ, যে কোনো পরমাণু, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র আছে। লেখ, যে কোনো পরমাণু, লেখ যে কোনো পরমাণু, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এই যে ব্যাসার্ধ নির্ণয়, একটু দেখ, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল কর, সবাই একটু দেখ, এদিকে তাকা, একটু জাস্ট কনসেপ্টটা দেখ, এদিকে তাকাও। এই Rn ইজ ইকুয়াল টু, দেখ এই Rn ইজ ইকুয়াল টু, দেখ এই R1 ইনটু n² ডিভাইড বাই z, এই হচ্ছে সূত্র। দেখ এই R1 এর মান জানিস, তাহলে R1 এর মান কত স্যারকে বলতো? 0. কত বল? 53 angstrom। তো তাহলে এবার n এর মানটা জানলে, z এর মানটা জানলে সহজ কিনা বল? এই সূত্রটা কোথা থেকে আসে স্যার দেখাবো, এখন দেখাবো, কিন্তু তোকে আগে অঙ্ক করা একটা। তাহলে আমি যদি তোকে বলি লিথিয়াম 2 প্লাস এ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? দেখ এই কক্ষপথের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? দেখ একদম ক্যালকুলেটর লাগবে না, দেখ ক্যালকুলেটর ছাড়া একদম পানির মতো। দেখ এদিকে দেখা, এই Rn ইজ ইকুয়াল টু, দেখ এই Rn ইজ ইকুয়াল টু, এই Rn ইজ ইকুয়াল, একটু ভালো করে দেখ, এই দেখ লিথিয়ামের কক্ষপথ, তাহলে বল এই R1 কত? 0. কত বল? 53 অ্যাংস্ট্রম ইনটু n এর মান 3² আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3 না? এই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত বল? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যে কেটা, জেডও কি কথা, একই কথা। তো কাটাকাটি কর, তাহলে কত হয়? 3 ইনটু 0.53 অ্যাংস্ট্রম। তো তাহলে সমান একটু দেখ 1.59, 3 পাঁচা কত বল? 15, 3 তিরিকে কত বল? 9। তো তাহলে 1.59 অ্যাংস্ট্রম। তো তাহলে ইনটু tan ইনভার্স, এই যে tan ইনভার্স 8 সেন্টিমিটার আনসার হলো। তো ক্যালকুলেটর লাগছে আমার, কিন্তু অঙ্ক করতে যা, তাহলে তোকে z এর মান বসাইতে হইতো, n এর মান বসাইতে, অনেক লম্বা টার্ম না? তাহলে উইদাউট ক্যালকুলেটর ছাড়া তোর সময়টা বাঁচবে না। এমসিকিউতে যদি আসে তাহলে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে এটা অঙ্কটা করতে। কয় সেকেন্ড লাগবে বল? সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে। পারা যাবে? তাহলে আমাকে আরেকটা অঙ্ক করে দে সবাই, এটা করে, এটা আনসারটা দেখ। অ্যাংস্ট্রম লেখে শুনি, অ্যাংস্ট্রম লেখ, এখানে অ্যাংস্ট্রম লেখ, নাহলে ভুল হবে। অ্যাংস্ট্রমকে পরে সেন্টিমিটার নিয়ে যাবি। এবার আমাকে আরেকটা অঙ্ক করে দে। ছবিটা করছিস? এই পেছনে বুঝতেছিস? এই পেছনে বুঝতেছিস? তুই তো পরে আসছিস। আচ্ছা এবারে সবাই লেখ, হিলিয়ামের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। এখন তুই আমার চিন্তা করলে আল্লাহ হিলিয়ামের চতুর্থ কক্ষপথ কেমনে পাবো? তোর একটা মাথার ভিতরে প্রশ্ন না? এই প্রশ্ন না?
পরমাণুতে যে স্তরগুলো স্বাভাবিক অবস্থা থাকে তার এটা প্রকৃত স্তর, কিন্তু যখন পরমাণুকে শক্তি দেওয়া হয়, কি দেওয়া হয়, ইলেকট্রন যে কোনো স্তরে যেতে পারে। বল ইলেকট্রন যে কোনো স্তরে কি করতে পারে, বল যেতে পারে, মনে রাখবি ইলেকট্রন যে কোনো স্তরে যেতে পারে। তো তাহলে এবার আয় সবাই একটু খেয়াল কর যে আর এন এর মানটা সবাই লিখ, আর এন এর মানটা কত লিখছিস বল, 0.1. আচ্ছা এবার হচ্ছে আমি তোকে অঙ্ক দিয়েছিলাম যে হিলিয়ামের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত, বল বের করে দে, 2 মিনিটের মধ্যে বের করে দে, 2 মিনিট না 1 মিনিট। ওয়াও জোস, কত, 4.24 ইন্টু কত বল, 10 ইনভার্স 4/16, 16টা অর্ধেক করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে 8 হয়, 8কে 5 দিয়ে ভাগ করলে কত 4 আসে, 4.12 অ্যাংস্ট্রম আসে আর কি। এই 4 কত বল, কেমনে দেখছিস দেখি, কেমনে বল, এইদিকে টাকা 0.53, তো এখানে 4 বসাবি, 4² নিচে 4 না 2 হবে, তো 2 হলে 4 4 কত 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত 8, তো 8 অর্ধেক কত বল, তো তাহলে 3 জানা কত 24, 4.24, 4 কত বল, মুখে তো করে ফেলা যায়, তখন লাগে কেন উমা, তোর সাবান কি স্লো নাকি রে, দুতেই থাকো একটা অ্যাড আছে না, এই দামাকের বাতি একটু দূরেতে জ্বললে একটা অ্যাড আছে না, সাবান দিয়ে হাত ধুয়ে যে এতে ধুইতেছে আর ও ধুয়ে টুয়ে ক্লাসরুমে চলে যাচ্ছে, তো কয় তোর সাবান কি স্লো নাকি রে, লাইফ বয় একটা অ্যাড আছে, দেখছিস কিনা, আমিও নিজেও একটা সাবান ফ্যাক্টরি দিচ্ছি, বুঝছিস, কেমিস্ট তো, এই কারণে শুরু করবো, তোরাদেরকে দিয়ে শুরু করবো আর কি, তোরা ব্যবহার করে আমাকে আউটপুট জানাবি, কি বলছে, হ্যাঁ ঠিক আছে কিনা। কি দিচ্ছে আমি বলি, সাবান, তারপর হচ্ছে স্নো পাউডার, তারপর মেয়েদের জন্য ওই যে কি বলে এই যে স্কিন ক্রিম আছে না, বিদেশি প্রযুক্তি ব্যবহার করে ওই ধরনের ক্রিমগুলো, তারপর হচ্ছে ডিশ ক্লিনার আর কি, তারপর হচ্ছে ডিটারজেন্ট। এখন আমাকে একটা নাম সাজেস্ট কর কোম্পানির নাম দেওয়ার জন্য। এখনকার কোম্পানি হচ্ছে ন্যাচারাল কেয়ার লিমিটেড, ওইটা হবে না, এখন আমাদের দরকার হবে কি বলে একটা আধুনিক নাম, যেটা দিয়ে আমরা পুরো ওয়ার্ল্ড ডোমিনেট করতে পারি, ওইরকম একটা নাম লাগবে, বল। হ্যাঁ ডুমসডে, এটা কি বলতো, ডুমসডে, আচ্ছা না মানে এমন একটা নাম বল যেটা সৌদি আরবে বা আরব দেশে খাওয়ানো যাবে, মানে আরবি নাম লাগবে, যেমন হারামাইন, আল হারামাইন জানোস তো, সে কি ব্যবহার কি করে বল, পারফিউম, সে এটা করে হাজার কোটি টাকার মালিক। তোদের জাহিদ স্যারও একদিন হবে ইনশাল্লাহ, তখন শুধু করলে যে আমি জাহিদ স্যার রেস্টুরেন্ট বলে চাকরি কনফার্ম। ওকে ফাইন, আল্লাহ যাতে বরকত দেয়। আচ্ছা এটা করছো এবার সবাই, আচ্ছা এবার সূত্রটা কোথা থেকে আসছে এটা একটু দেখবো আমরা, এই সূত্রটা কোথা থেকে আসছে, দেখো সূত্রটা কোথা থেকে আসছে একটু দেখবো, সবাই একটু দেখো আমার কলমের দিকে তাকাও, দেখো এদিকে দেখো, এই R1/Rn ইজ ইকুয়াল টু, দেখো এই Rn ইজ ইকুয়াল টু যদি আমি লিখি, দেখো এই N1, দেখো এই N1 N স্কয়ার H স্কয়ার 4π² E স্কয়ার mz না। এখন আমাকে বলো ঠিক সেমটা এই N স্কয়ার H স্কয়ার 4π² E স্কয়ার mz, কিন্তু কাহিনী দেখো, কাহিনীটা এই জায়গাতে একটা কাহিনী আছে, কাহিনীটা আমি স্যার তোমাকে বলি, দেখো এই জায়গাতে z এর মান 1 হবে, এই জায়গাতে n এর মান 1 হবে, কেন বলো তো, কেন হবে বলো, কারণ আমরা জানি যে এখানে কি বলো, এই জায়গাতে R1 মানে 1 আর z এর মান 1 হবে, রাইট। আচ্ছা এই জায়গাতে z আর n ছাড়া বাকিগুলো কাটাকাটি চলে যাবে না, যাবে কিনা বলো না। আচ্ছা এটা কেন 1 বুঝছো তো, R1 মানে কি বলো, হাইড্রোজেনেরটা, কারটা বলো, হাইড্রোজেনের জন্য n এর মান কত বলো 1, আর z এর মান কত বলো 1, আর বাকিগুলোর মান কোনো পরিবর্তন, তো তাহলে এই মানগুলোর সাথে কোনটা কাটাকাটি যাবে বলো, বাকি সবগুলোই, শুধু কি থাকে কাটাকাটি যাবে না বলো, n আর s। তো তাহলে এখন আমি লিখতে পারি না, বা এই R1/Rn ইজ ইকুয়াল টু উপরে 1/n স্কয়ার z লেখা যায় কিনা বলো। তো তাহলে বা দিয়ে বজ্র গুণন যদি করি, তাহলে এখানে দেখো এই R1/Rn ইজ ইকুয়াল টু z উপরে n স্কয়ার নিচে, রাইট। তো এবার বজ্র গুণন করো, যে এই Rn ইজ ইকুয়াল টু, তাহলে বলো এই R1 ইন্টু n স্কয়ার, এবার R1 ইন্টু কি বলো n স্কয়ার ডিভাইড বাই z, তাহলে এই সূত্রটা আসছে না বলতা, ও আসছে না, পারবেন না ওনারা, পারবেন কি ছাড়া বলেন, ক্যালকুলেটর ছাড়া আমরা অঙ্ক করতে পারবো সূত্রটা যদি জানি। আচ্ছা এই সূত্রগুলো কি প্রমাণ পরীক্ষা আসবে, জীবনে আসতো না, তাহলে এগুলো তোকে প্রয়োগ দেখাচ্ছি, তাহলে তোর জিনিসটা যাতে মনে থাকে, দ্যাটস ইট, আর কোনো কিছু না, প্রয়োগটা দেখাচ্ছি, দ্যাটস ইট, এগুলো জীবনও আসবে না, এগুলো সূত্রভিত্তিক ম্যাথ আসবে, কি ভিত্তিক ম্যাথ আসবে বল,
সূত্রভিত্তিক ম্যাথ আসবে, দ্যাটস ইট, আর কিছু আসবে না। আবার বল কি ভিত্তিক ম্যাথ আসবে? সূত্রভিত্তিক ম্যাথ আসবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে ফাইন। জি স্যার, এটা আমি কি আগে থেকে বলে রাখছি না? R1 হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ব্যাসার্ধ, এটা আগের মান প্রথমটা বের করলাম না, একদম প্রথম অঙ্কটার মান দেখ, বুঝছ নাই? যদি R1 না দিয়ে তোর ইচ্ছা থাকে অন্য আর কিছু দে, বুঝিস নাই? মানে ওইটাই মানে হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আমি ধরে নিয়েছি। বল এই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান বল। 0.53 অ্যাংস্ট্রম। পারবি কিনা বল? আচ্ছা সূত্রটা বল, এই সূত্র বল, এই পিছনে সূত্রটা বল, আর এর মানটা বল। n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার e স্কোয়ার mz, মুখস্থ হয়ে যাক, বল n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার e স্কোয়ার mz। বল m এর মান কত বল? 9.1 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এবার বল e এর মান কত? 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ESU। আবার মুখস্থ হয়ে যাক, বল 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ESU। বল 4.8 ইন্টু 10 ইনভার্স কত বল? 10 ESU। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবার ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মনে থাকবে কিনা বল? আর বল কি বল? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মনে থাকবে কিনা বল? আর ESU মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা এবার আমাকে বল এইচ এর মান কত বল? প্লাঙ্কের ধ্রুবক কত বল? 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আর সেকেন্ড। মনে আছে তো? আর সেকেন্ড যে কথা সেন্টিমিটার, মনে আছে? বল আর সেকেন্ড যে কথা, 8 সেকেন্ড যেটা যেটাকে তোর এসএসসিতে কি পড়তি? কেজি না, গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড হবে। আর কেজি হলো জুল সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড মানে জুল সেকেন্ড। তার মানে দেখ এই জুল সেকেন্ড যে কথা, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড যেটা এসএসসিতে পড়ছো। আর আর্ক সেকেন্ড যে কথা, সে গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ডও কি কথা বলো? একই কথা। এই যে গ্রাম সেন্টি একই কথা, যেই লাও কি বল সেই কত, আর বল যেই লাও কি বল সেই কত। মনে থাকবে কি থাকবে না বল? থাকবে কিনা বল না? ইনশাআল্লাহ বল। ক্লাসের পড়া ক্লাসের শেষ হয়েছে কিনা বল? বল মুখস্থ বল। আর এর মানটা বল। n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার e স্কয়ার mz। z মানে পারমাণবিক সংখ্যা, m মানে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? -4.8 ইন্টু 10 ইনভার্স 10 ESU। ESU মানে কি বল? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। পারবো কিনা বল না? মুখস্থ হচ্ছে কিনা বল না? এই পেছনে মুখস্থ হয়েছে? ইনশাআল্লাহ বল। পারবো তো? আর কোনো ঝামেলা নেই। তাহলে আজকে এতটুকুই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করো।